প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস সেন প্রকাশস্থ আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে ম্যাথ ম্যাজিকের ষষ্ঠ পর্বটিতে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যালেন্ডারের দ্বিতীয় পর্ব। গত দিনের ক্লাসটিতে আমরা দেখেছি কোনো একটি নির্দিষ্ট বার যদি দেওয়া থাকে, সেই বারটি থেকে তার 30 দিন পূর্বের বা পরের বা 40 দিন পূর্বের বা পরের বারটি কী বার ছিল, বা কোনো নির্দিষ্ট ডেট যদি দেওয়া থাকে, সেই ডেটটি থেকে তার 20 দিন, 30 দিন, 40 দিন পূর্বের বা পরের বারটি কী বার ছিল সেটি নির্ণয় করেন আমরা টেকনিকটি আমরা দেখেছি। আজকে আমরা দেখব কীভাবে একটি নির্দিষ্ট ডেটটি কী বার ছিল সেই ডেটটি হতেও পারে 20 বছর, 30 বছর, এমনকি 100 বছর, 200 বছর আগেরও হতে পারে কোনো একটি ডেট। সেই ডেটটি কী বার ছিল সেটি আমরা নির্ণয়ের চেষ্টা করবো। অর্থাৎ আমার যে জন্মদিন জানা থাকি সেটি 40 বছর আগে হয়, সেই জন্মদিনটি কী বার ছিল, বা কোনো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি কী বারে ঘটেছিল। যেমন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সনের 15ই আগস্ট। সেই 15ই আগস্ট দিনটি কী বার ছিল। ভারতবর্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সনের 26শে জানুয়ারি। সেই 26শে জানুয়ারি কী বার ছিল। মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর। সেই 2রা অক্টোবর দিনটি কী বার ছিল, বা তোমার আমার জন্মদিনটি কী বার ছিল, সেটিও তোমরা নির্ণয় করা শিখে যাবে আজকের এই ক্লাসটি থেকে। তাই আমি শুরু করছি। প্রথমে কিন্তু বেসিক থেকে অঙ্কটি কিন্তু আমার যে বেসিক যদি ক্লিয়ার হয়ে যায়, অঙ্কটি কিন্তু 1 মিনিট সময়ও লাগে না, 1 মিনিটের থেকে কম সময় লাগে। কিন্তু যেহেতু বেসিক নিয়ে বোঝাতে হচ্ছে, বেসিক ধরে আমাদের এগিয়ে যেতে হচ্ছে, মুখস্থ করলে তো হবে না, সেই জন্য বেসিক বোঝাতে গিয়ে একটু সময় লাগবে। মূল অঙ্কে কিন্তু বেশি সময় লাগছে না। তাই আমি বেসিক দিয়ে শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, এবং আমার এই ভিডিওটি নতুন যারা দেখছো, আজকে প্রথম দেখছো, তাদেরকে বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিও। এই সাবস্ক্রাইব করতে বা বেল আইকন প্রেস করতে কিন্তু মান্থলি কোনো বিল দিতে হয় না। ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা এই জিনিসটি বোঝার চেষ্টা করবো যে বৎসর কত ধরনের হতে পারে। সাধারণত আমরা জানি, বা তোমরা সবাই জানো, যে বৎসর 2 ধরনের হয়। একটি হলো 365 দিনের একটি বৎসর এবং 366 দিনের একটি বৎসর। 365 দিনের বৎসর, যেটাকে আমরা বলি সাধারণ বর্ষ, সেটাকে আমরা বলি সাধারণ বর্ষ, যেটি হচ্ছে 365 দিনের হয়ে থাকে এবং অপরটি হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ আমরা সবাই জানি 366 দিনের হয়। এই 365 দিন এবং 366 দিনের হওয়ার কারণটি কি? আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে প্রায় 365 সমস্ত 4/1 দিন সময় লাগে। আমরা জেনারেল ক্ষেত্রে কি করা হয়, 365 দিনকে এক বৎসর হিসাবে ধরে নেওয়া হয়, এবং যে 4/1 দিন যে ছেড়ে দেওয়া হলো, সেই 4/1 দিন, 4/1 দিন যুগ 4/1 যুগ কত, 4/1। 4 বৎসর পর পর এই 4/1, 4/1 দিন এবং 4/1 দিন মিললে সম্পূর্ণ 1 দিন হয়ে যায়। হলো সেই 1 দিনটি 4 বৎসর পর পর ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করা হয়। অর্থাৎ এই লিপ ইয়ার বা অধিবর্ষ যে বৎসর, সেই বৎসর তো ফেব্রুয়ারি মাসটি 1 দিন বেশি থাকে। সাধারণ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি হয় 28 দিনে, কিন্তু অধিবর্ষ বা লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি হয় থাকে 29 দিনে। হলো, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৎসর কত প্রকারের। সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে সাধারণ বর্ষ, যেটি হচ্ছে 365 দিনের, এবং অপরটি হচ্ছে অধিবর্ষ, যেটি হচ্ছে 366 দিনের। কেন অধিবর্ষ হয়, অধিবর্ষ হওয়ার কারণটি কি? আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে সাধারণত লাগে 365 সমস্ত 4/1 দিন সময় লাগে। অর্থাৎ আমরা যে বৎসর যেটা কাউন্ট করি বা গণনা করি, সেটিতে 4/1 দিন ছেড়ে দেওয়া হয়। ধরা হয় 300 কত দিন, 365 দিন। সেই 4/1 দিন ছেড়ে দেওয়া হলো। যদি আমরা 4 বৎসর পর্যন্ত ছাড়ি, তাহলে 4 বৎসর পর্যন্ত আমাদের 4/1 যোগ করি, তাহলে মোট কয়দিন হয়ে গেল, 1 দিন হয়ে গেল। সেই 1 দিনটি ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করা হয়। সাধারণ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি হয়ে থাকে 28 দিনের, তোমরা দেখবে। কিন্তু এই লিপ ইয়ার বা অধিবর্ষে ফেব্রুয়ারি মাসটা হয় কত দিনের, 29 দিনের। এখন আমরা যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে কোনো নির্দিষ্ট দিনের জন্য কি বারটি ছিল, সেই বারটি নির্ণয় করা। এবং আমরা জানি 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে আমার কতটি বার আছে, 7টি বার আছে। কতটি বার আছে, 7টি বার আছে। এখন আমরা দেখব, এই যে 365 দিন বলো বা 366 দিন বলো, সেই 365 দিনকে যদি আমরা সপ্তাহে ভাগ করি, আমরা যদি কনভার্ট করি 365 দিনকে সপ্তাহে যদি কনভার্ট করি, তাহলে কত সপ্তাহ হয় এবং কতটি এক্সট্রা দিন থেকে যায়, যেটাকে আমরা বলি অড ডে। কি বলি আমরা, অড ডে। তাহলে আমরা দেখছি সাধারণ বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন।
বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন এর অর্থ হচ্ছে আমরা 365 দিনকে আমরা সপ্তাহে কনভার্ট করব। যদি আমরা 7 দিয়ে ভাগ দেই 365কে 7 দিয়ে ভাগ দাও, দেখো 7 3 7 4 7 5 7 কত 35, কত থাকলো 1 15, 7 দুগুণা কত 14, বাক্সেস কত থাকলো 1। এর অর্থ হচ্ছে 365 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে কতটা সপ্তাহ হলো 52 সপ্তাহ হল। কতদিন এক্সট্রা থেকে গেল? 1 দিন এক্সট্রা থেকে গেল, কারণ 7 দিন হলে গিয়ে 1 সপ্তাহ হয়। তাহলে এর অর্থটি হচ্ছে যে সাধারণ বৎসরের ক্ষেত্রে 52 সপ্তাহ হয়, কতদিন থাকে? 1 দিন ক্ষেত্রে। আমরা যে অঙ্ক যেটি করতে যাচ্ছি সেই ওয়ার্ড ডে বা অতিরিক্ত দিনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপাতত তোমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো যে সাধারণ বৎসরের ক্ষেত্রে অতিরিক্ত দিন কয়দিন? 1 দিন, যেটাকে আমরা বলি অড ডে। কি বলি আমরা? অড ডে সমান কত দিন হলো? 1 দিন। এখন আমরা যাব লিপ ইয়ারের ক্ষেত্রে বা অধিবর্ষের ক্ষেত্রে। হলো অধিবর্ষটি হচ্ছে 366 দিনে 7 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পাই 366কে ভাগ দাও। এর অর্থ হচ্ছে অধিবর্ষকে আমরা কিন্তু সপ্তাহে কনভার্ট করছি। 4 7 28, 5 7 কত 35, কত লাগলো এখানে 1, নামালাম আমরা 6, 7 দুগুণা কত 14। এর অর্থটি হচ্ছে যে আমরা অধিবর্ষকে বা লিপ ইয়ারকে যদি আমরা সপ্তাহে কনভার্ট করি তাহলে আমরা 52 সপ্তাহ পাই, ঠিক আগের মতোই। কিন্তু সাধারণ বৎসরের ক্ষেত্রে অতিরিক্ত দিন কদিন ছিল? 1 দিন, যেটা বাক্সেস হিসেবে রয়েছে। এবং অধিবর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন কদিন হবে? 2 দিন। তাহলে লিখবো যে অধিবর্ষের ক্ষেত্রে অড ডে সমান হচ্ছে কত দিন? 2 দিন। সেটা তোমরা মনে রাখবে যে এই যে যে ধরনের অঙ্ক আমরা করতে যাচ্ছি সেই অধিবর্ষের ক্ষেত্রে অড ডে এবং সাধারণ বর্ষের ক্ষেত্রে অড ডে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলো, এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা কোন জিনিসটা জানতে পারলাম যে সাধারণ বৎসর হয় সাধারণত কত দিনে? 365 দিনে। অধিবর্ষ হয় সাধারণত কত দিনে? 366 দিনে। এখন যদি সাধারণ বর্ষ বলো বা অধিবর্ষ যদি বলো, আমরা যে সপ্তাহে কনভার্ট করি, প্রশ্ন হলো কেন আমরা সপ্তাহে কনভার্ট করবো? পরিণত করার কারণটি হচ্ছে আমরা যেহেতু দিন বার করতে যাচ্ছি, আমরা একটি সপ্তাহে কত দিন হয়? 7 দিন হয়। সেই জন্য আমরা সপ্তাহে কনভার্ট করছি। কনভার্ট করার পর দেখা গেল যে এই সাধারণ বর্ষ যেটা, সেই ক্ষেত্রে 1 দিন অতিরিক্ত দিন থেকে যায়, যেটাকে আমরা সপ্তাহে পরিণত করতে পারি না। এবং অধিবর্ষের ক্ষেত্রে কয়দিন অড ডে থেকে যায়? 2 দিন থেকে যায়। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। সাধারণ বর্ষের ক্ষেত্রে অড ডে ইকুয়াল টু 1 ডে এবং অধিবর্ষের ক্ষেত্রে অড ডে ইকুয়াল টু কত দিন? 2 ডে। তোমরা নোট শুধু এই জায়গাটা করে রাখতে পারো। সাধারণ বর্ষের ক্ষেত্রে অড ডে ইকুয়াল টু 1 ডে এবং অধিবর্ষের ক্ষেত্রে অড ডে ইকুয়াল টু 2 ডে। ওইটাকে আমরা নামানি করবো এ হিসাবে। ছাত্রছাত্রীরা, এখন যে আলোচনা যে বিষয়টি নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি সেটি হচ্ছে যে অধিবর্ষ আমরা বললাম আমার পয়েন্ট এতে, সেই অধিবর্ষ আমরা কীভাবে নির্ণয় করব? অধিবর্ষ সাধারণত আমরা দুই প্রকারে আমরা নির্ণয় করি বা 2 ধরনের অধিবর্ষ হতে পারে। প্রথমটি হচ্ছে সাধারণ ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ দিলে যে বৎসরটি অধিবর্ষ হবে কিনা না সেটি নির্ণয় করার জন্য আমরা 4 দিয়ে যদি ভাগ দেই এবং 4 দিয়ে ভাগ দেওয়ার পর যদি কোনো বাক্সেস থাকে না, এর অর্থ হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে যদি বাক্সেস যদি 0 আসে, যেমন 4 5 কত 20, নামালাম 1 যাবে না, নামালাম 0 একটা দিয়ে নামালাম 6, 4 4 কত 16, বাক্সেস কত আসলো? 0। আমরা ধরবো যে 2016টি হচ্ছে একটি অধিবর্ষ বা লিপ ইয়ার, যেটি ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনে? ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে হবে। আমি আরেকটি বৎসর ধরে নিলাম, যেমন ধরলাম 2004। সেই 2004কে যে আমরা 4 দিয়ে ভাগ দিই, 4 5 কত 20, এখানে হচ্ছে 0টা ভাগ করে দিয়ে দিলাম, কারণ 4 0 কত আসে? 0ই আসে। নামালাম 4 4কে কত 4 মিলে গেল, বাক্সেস কত আসলো? 0। তাহলে 2004টি হচ্ছে একটি অধিবর্ষ বা লিপ ইয়ার। কিন্তু যদি দেখা যায় সেটি সেঞ্চুরি বর্ষ হয় তখন 4 দিয়ে ভাগ দিলে হবে না, সেটি তখন ভাগ দিতে হবে কত দিয়ে? 400 দিয়ে ভাগ দিতে হবে। সাধারণ ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ দিলে যদি বাক্সের 0 হয় সেটি হচ্ছে অধিবর্ষ, কিন্তু যদি সেঞ্চুরি ইয়ার হয়
সেঞ্চুরি ইয়ার হয় তখন 4 দিয়ে ভাগ দিলে হবে না। যেমন ধরো আমি একটি বর্ষ নিলাম 100, 200, 300, 400, এগুলি হচ্ছে সেঞ্চুরি বর্ষ। বর্ষের শেষের দিকে যদি 2টি শূন্য থাকে একক এবং দশকের গড়ে, সেই বর্ষটি হচ্ছে সেঞ্চুরি বর্ষ। তখন 4 দিয়ে যদি ভাগ দেই হবে না, তখন ওইটাকে ভাগ দিতে হয় কত দিয়ে? 400 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে যেমন এই ক্ষেত্রে আমরা ভাগ দেবো 400 দিয়ে। 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ মিলছে না, 4 ভাগের কত হচ্ছে 1। আমাদের পুরাতন আমাদেরকে যেরকম শেখানো হয়েছে 100কে আমাদের কত দিয়ে ভাগ দেওয়ার কথা? 100কে ভাগ দিয়ে দেওয়ার কথা 4 দিয়ে, কিন্তু 4 দিয়ে যে ভাগ দেয় 4 পঁচিশে কত? 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100, ভাগশেষ কত হচ্ছে? 0। এর অর্থ হচ্ছে যে 100তম বৎসর যেটি ছিল, 100তম বৎসর যেটি ছিল সেটি ছিল অধিবর্ষ। আমাদের যে নিয়মটি শেখানো হয়েছে কিন্তু ভুল শেখানো হয়েছে, সেটি আমি আজকে বলবো। কিন্তু 100 কি নয়, অধিবর্ষ নয়। কারণ 100 যেহেতু সেঞ্চুরি ইয়ার, কারণ এখানে একক দশক দুইটি গড় জুড়ে কি আছে? শূন্য আছে। সেঞ্চুরি ইয়ার, ওইটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, ওইটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, এগুলি হলো সেঞ্চুরি ইয়ার, এগুলি হলো সেঞ্চুরি ইয়ার। 1600 কি ধরনের ইয়ার? সেঞ্চুরি ইয়ার হলো। সেঞ্চুরি ইয়ারগুলিকে 4 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম নেই, নিয়মটি হচ্ছে 400 দিয়ে আমরা ভাগ দেব। সেই জন্য 100, 200, 300 এগুলি যদিও 4 দিয়ে ভাগ দিলে মিললে, কিন্তু সেটা 4 দিয়ে ভাগ হবে না, হবে 400 দিয়ে ভাগ। 400 দিয়ে ভাগ দিলে মিলবে না, সেই জন্য 100, 200 এবং 300 এগুলি কি নয়? এগুলি অধিবর্ষ নয়। আজকে থেকে তোমরা জানলে যে 100, 200, 300 কি নয়? অধিবর্ষ নয়। হলো। তাহলে আমরা অধিবর্ষকে দুইভাবে নির্ণয় করতে পারি। আবার লিখবো নোট, জানার কথা আমাদের সবার। অধিবর্ষকে অধিবর্ষের ক্ষেত্রে সাধারণ বর্ষ কে 4 দিয়ে ভাগ দেওয়া হয়, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। সাধারণ বর্ষ 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে, সাধারণ বর্ষ 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন 2016 বাই 4 সমান কত আসলো? 4 5 20, 4 4 কত? 16। 4 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ কত? মিলে গেল, ভাগশেষ কত হচ্ছে? 0। যেমন 2016 বাই 4 504 হচ্ছে একটি অধিবর্ষ। অর্থাৎ 2016 হচ্ছে অধিবর্ষ। সাধারণ বর্ষের ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এবং সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে, শতবর্ষগুলির ক্ষেত্রে 400 দ্বারা ভাগ হতে হবে, 400 দ্বারা বিভাজ্য হতে হবে, 400 দ্বারা বিভাজ্য হতে হবে। এবং সেজন্য আমরা লিখব, সেজন্য 100, 200, 300 কি নয়? 300 কত দ্বারা বিভাজ্য নহে? 300 অধিবর্ষ নহে। কারণ অধিবর্ষ নহে, কারণ 400 দ্বারা, কারণ এগুলি 400 দ্বারা বিভাজ্য নয়, 400 দ্বারা বিভাজ্য নয়। হলো, বিভাজ্য নহে। কিভাবে নহে? 100 ডিভাইডেড বাই 400, 0 0 কাটো, সমান কত থেকে গেল? 4 ভাগের 1 থেকে গেল, কোনো স্বাভাবিক সংখ্যায় আসে নাই। সেই জন্য বলছি আমরা 100, 200, 300 কি নয়? 100, 200, 300 এগুলি কি নয়? অধিবর্ষ নহে। কিন্তু আমাদের পুরাতন নিয়মে সেটি 100টাও কি হয়ে যেত? অধিবর্ষ হয়ে যেত। 200টাও কি হয়ে যেত? অধিবর্ষ হয়ে যেত, কিন্তু সেগুলি অধিবর্ষ নয়। হলো, 300টাও কি হতো? অধিবর্ষ হয়ে যেত। তাহলে ছাত্রছাত্রীরা এখন যে পয়েন্ট বিতে যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা কি দেখলাম?
যে অধিবর্ষকে নির্ণয় করতে হলে দুইটি পদ্ধতি আমাদের গ্রহণ করতে হয়, অ্যাডপ্ট করতে হয়। একটি হচ্ছে সাধারণ ক্ষেত্রে আমরা দেবো 4 দিয়ে ভাগ, সাধারণ বর্ষের ক্ষেত্রে। আর সেটা যে শতবর্ষ যদি হয় আমরা ভাগ দিতে হবে কত দিয়ে, 400 দিয়ে। তাহলে তোমরা যা শিখে এসেছিলে আজকে সেটি আংশিকভাবে সত্য ছিল এবং আংশিকভাবে কী ছিল, মিথ্যা ছিল, সেটা প্রমাণিত হলো। তাহলে পরবর্তী পয়েন্টটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীরা, আমরা এখন দেখব মাস যেগুলি আছে, সাধারণত 12 মাসে কি হয়, বৎসর হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর হলো। এই মাসগুলিকে আমরা সপ্তাহে কনভার্ট করার চেষ্টা করব। আমি বারবার বলছি, যেহেতু আমাদের কি নির্ণয় করতে হবে, এটি নির্দিষ্ট ডেট কি বার ছিল, এবং বার বলতে কয় বার আছে, কয়টি বার মিলেই এক সপ্তাহ হয়, 60টি বার মিলে কি হয়, এক সপ্তাহ হয়। তাহলে আমরা এখন দেখব প্রত্যেকটি মাসকে আমরা সপ্তাহে কনভার্ট করে দেখব সেই প্রত্যেক সপ্তাহে কি কনভার্সন হয় কি পুরোপুরি, না অতিরিক্ত দিন থেকে যায়। সেই অতিরিক্ত দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ধরনের অঙ্ক করতে। প্রথমে আমরা নেব মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন। পয়েন্টটা হচ্ছে পয়েন্ট সি, মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন। অতিরিক্ত দিন হলো, প্রথমে যদি আমরা জানুয়ারি মাসকে ধরি, জানুয়ারি মাস হলো, জানুয়ারি মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 7 দিয়ে ভাগ 2। জানুয়ারি মাস সাধারণত কত দিনে হয়, 31 দিনে হয়। 4 7 28, 29, 30, 31। তো জানুয়ারি মাসের ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিন পাই, কত দিন পাই, 3 দিন। 28 দিন মানে কয় সপ্তাহ হয়ে গেল, 4 সপ্তাহ হয়ে গেল। 4 7 কত, 7 দিয়ে ভাগ 2 31কে, 4 7 কত, 28, কত থাকলো, 3ই থাকলো। এর অর্থ হলো জানুয়ারি মাস মানে কত সপ্তাহ আছে, জানুয়ারি মাসের মধ্যে 4 সপ্তাহ হয়, কতদিন এক্সট্রা, সেই 3 দিন এক্সট্রা। এবং এই ধরনের অঙ্কেতে এই অতিরিক্ত দিন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে আমরা একটু পরেই আমরা দেখতে পাবো। জানুয়ারি মাস, তোমার সঙ্গে সঙ্গে নোট করো। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনে, যদি লিপিয়ার হয় সেটি হবে 2 দিনে। লিপিয়ার আমরা ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে দেখব, ফেব্রুয়ারি মাস সাধারণত সাধারণ বর্ষ হলে সেটি হবে 0 দিন। কত দিন হবে, 0 দিন হবে। অতিরিক্ত দিন হবে 0 দিন। কেন, কারণ 28, 4 7 কত, 4 7 28, কত থাকলো, 0 থাকলো হলো। তাহলে আমরা কি পেলাম, ফেব্রুয়ারি মাস পেলাম 0 দিন, 0 দিন সাধারণ বর্ষের ক্ষেত্রে। কি ধরনের বর্ষের ক্ষেত্রে, সাধারণ বর্ষের ক্ষেত্রে হবে। সাধারণ বর্ষের ক্ষেত্রে বললাম আমরা 0 দিন, এবং 1 দিন পাবো, কারণ লিপিয়ারের ক্ষেত্রে সাধারণভাবে 4 7 কত, 28, কদিন থাকলো, 1 দিন থাকলো। এর অর্থ হচ্ছে যদি লিপিয়ার হয়, সেই লিপিয়ারে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কত দিনে, 29 দিনে, এবং 29 দিনের মধ্যে 4 7 28, 4টি সপ্তাহ আমরা পেয়ে যাই। কতদিন এক্সট্রা থাকলো, 1 দিন। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের যদি সেটা লিপিয়ার হয়, তখন এই ক্ষেত্রে লিপিয়ার যদি হয় আমরা অতিরিক্ত দিন কদিন পাই, 1 দিন। লিপিয়ারের ক্ষেত্রে, অধিবর্ষের ক্ষেত্রে, অধিবর্ষের ক্ষেত্রে হলো। তাহলে ফেব্রুয়ারি মাস গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে আমরা মার্চ মাস নির্ণয় করব। মার্চ মাস আবার 31 দিনে, আর 31 দিন হলে কত দিন হয়, 3 দিন। মার্চ, তারপর এপ্রিল মাস, এপ্রিল মাস আনতে হয় 30 দিনে, এবং 30 দিনের ক্ষেত্রে আমরা দেখব অতিরিক্ত দিন কদিন হয়। এপ্রিল 2 দিয়ে ভাগ 30কে, 4 7 কত, 28, কত থাকলো, 2 দিন থাকলো। এর অর্থ হচ্ছে এপ্রিল মাসের ক্ষেত্রে, এপ্রিল মাসকে যদি আমরা সপ্তাহে কনভার্ট করি, 4টি সপ্তাহ কমপ্লিট হয় এবং 2 দিন থাকে এক্সট্রা, 2 দিন এপ্রিল। এর অর্থটি কি হচ্ছে, এর অর্থটি হচ্ছে এপ্রিলের পরে কোন মাস আছে, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস। আমরা প্রথমে দেখে নেই মে মাস হচ্ছে কত দিনে, 31 দিনে, এবং 31 দিনের ক্ষেত্রে কত দিন আসবে, 3 দিন আসবে। মে, জুন মাস হচ্ছে কত দিনে, 30 দিনে, এবং 30 দিনের ক্ষেত্রে অতিরিক্ত দিন কদিন হয়, 2 দিন। একটু পূর্বে আমরা নির্ণয় করেছি। জুন, জুলাই মাস হচ্ছে 31 দিনে, এবং 31 দিনের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে কত দিন, 3 দিন। জুলাই, আগস্ট মাস হচ্ছে 31 দিনে, এবং এই ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন, 3 দিন। আগস্ট, তারপর হবে সেপ্টেম্বরটা হচ্ছে 30 দিনে, এবং এই ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন, 2 দিন। সপ্তাহে কনভার্ট করার পর
সেপ্টেম্বর, তারপর হচ্ছে অক্টোবর, অক্টোবরটা হচ্ছে 30 দিন, সেপ্টেম্বর 2 দিন, অক্টোবরটা হচ্ছে 31 দিন, এবং এই ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে কত দিন? 3 দিন। অক্টোবর, নভেম্বর মাসটা হচ্ছে 30 দিন, নভেম্বর মাসটা হচ্ছে 30 দিন, এবং 30 দিনের ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 2 দিন। আর ডিসেম্বর মাসটা হচ্ছে 31 দিন, ডিসেম্বর মাসটা হচ্ছে 31 দিন, এবং এই ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে কয় দিন? এই ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 3 দিন। ডিসেম্বর মাসটা হচ্ছে 31 দিনে, এবং এই ক্ষেত্রে অতিরিক্ত দিনটি হচ্ছে 3 দিন। হলো, তাহলে আমরা কি পেলাম? তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এই মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিনের ক্ষেত্রে 31 দিনওয়ালা যত মাস আছে বা 31 দিন যুক্ত যত মাস আছে, প্রত্যেকটি ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন। 30 দিন যুক্ত যত মাস আছে, 30 দিন যুক্ত যত মাস আছে, অতিরিক্ত দিন হচ্ছে 2 দিন। লিপিয়ারের ক্ষেত্রে হলো, লিপিয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কত দিন হবে? 1 দিন। আর যদি লিপিয়ার থাকে না, সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন হবে? 0 দিন। সেটাকে আমরা আশা করি তোমরা তুলতে পেরেছি, খুব তাড়াতাড়ি তুলে নাও। সেটাকে আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করব। সংক্ষেপে আমরা কি লিখবো দেখো, সংক্ষেপে আমরা লিখবো যে 31 দিন যুক্ত মাস, 31 দিন যুক্ত মাস, অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন। 3 দিন মনে রাখবে কি রকম? সোজা বাসায় মনে রাখার সহজ উপায়টা হচ্ছে 31 দিন জানুয়ারি মাস থেকে শুরু হয়। জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনে, 7 দিয়ে 31কে ভাগ করো, 4 সাতা কত? 28, 29, 30, 31। এর অর্থটি হচ্ছে 31 দিন যুক্ত যত মাস আছে সবটি হবে কত দিনে? অতএব সবটির ক্ষেত্রে অতিরিক্ত দিন কদিন হচ্ছে? 3 দিন। 31 দিন যুক্ত 30 দিন যুক্ত 30 দিন যুক্ত মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন কয়দিন হচ্ছে? 2 দিন, সপ্তাহে কনভার্ট করার পর। মনে রাখার উপায়টা কি? মনে রাখার উপায়টা হচ্ছে 30 দিন যুক্ত একটি মাস তুলে আনো, সেটি হচ্ছে 31 জানুয়ারি তো হবে না, ফেব্রুয়ারি হবে না, মার্চ তো আবার 31 দিন, এপ্রিল মাস হচ্ছে 30 দিন, 7 দিয়ে ভাগ দাও, 4 সাতা কত? 28, 29, 30, কদিন থাকলে এক্সট্রা? 2 দিন। এর অর্থ হচ্ছে যত 30 দিন যুক্ত যত মাস হবে, সেই 30 দিন যুক্ত মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে কয়দিন? 2 দিন, সপ্তাহে কনভার্ট করার পর। তারপর আমরা লিখবো ফেব্রুয়ারি মাস, 28 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, 28 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, মানে লিপিয়ারের ক্ষেত্রে হবে 0 দিন। কত দিন? 0 দিন। কারণ 28 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস বা লিপিয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনে, এবং সাধারণ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিনে, এবং 7 দিয়ে যদি ভাগ দিই, 4 সাতা কত? 28, কোনো অতিরিক্ত দিন থাকে না। 28 দিন সম্পূর্ণরূপে আমরা সপ্তাহে কনভার্ট করতে আমরা পারি। এবং 29 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, 29 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, 29 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, মানে যে মাসটা হলো ফেব্রুয়ারি মাস, সেটি 29 দিন যুক্ত ফেব্রুয়ারি মাস, সেই ক্ষেত্রে হবে কত দিন? 1 দিন। অতিরিক্ত দিন হবে কত দিন? অতিরিক্ত দিন হবে 1 দিন। হলো, অতিরিক্ত দিন হবে 1 দিন। এখন আরেকটি কাউন্টার কোয়েশ্চন আমাদের মনের মধ্যে আসে, এই যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, 31 দিন, 30 দিন আমরা মনে রাখো কীরকম? সেটির জন্য তোমাদের প্রায় সবারই জানা, যাদের জানা নেই তারা একটা নতুন টেকনিক এটা দেখতে পারো। এই হাতটিকে যেটা আমরা মুষ্টিবদ্ধ করি, এই উপরের দাপে যেগুলি আসে সবটি হবে 31 দিন, এবং নিচের দাপে যতগুলি আসবে সবটি হবে 30 দিনের ক্ষেত্রে। আমার সঙ্গে তোমরা মুঠিবদ্ধ করো। এই জানুয়ারি মাস আমরা এখান থেকে কাউন্ট শুরু করব। জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি সেটা ছেড়ে দিলাম, কারণ ফেব্রুয়ারি যদি লিপিয়ার হয় সেটি হবে 29 দিনে, এবং লিপিয়ার না হলে সেটি হবে 28 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ উপরে পড়েছে, মার্চ সেটি হচ্ছে কত দিন? 31 দিন। এপ্রিল নিচে পড়েছে 30 দিন। এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 31 দিন, মে, জুন 30 দিন, জুলাই 31 দিন। জুলাই পরে এদিকে নেই, এদিকে গেলে কিন্তু পরে যেতে হবে নিচে, এদিকে আর যাবো না। জুলাই 31, জুলাই পরে ঠিক এখানে চলে আসবো, আগস্ট 31 দিন। এর অর্থ হচ্ছে জুলাই আগস্ট দুটোটাই কিন্তু কত দিনের? 31 দিনের। আগস্ট, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 এবং ডিসেম্বর কত? 31 দিনে। এরকম করে মনে রাখতে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
আমরা এখান থেকে শুরু করব। উঁচুতে যেগুলি আসবে সেগুলি হবে 31 দিনের এবং নিচে যতগুলি আসবে সেগুলি হবে 30 দিনের। জানুয়ারি 31, ফেব্রুয়ারি ছেড়ে দিলাম, সেটা 28 বা 29 দিন হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31। জুলাইয়ের পরে আবার এখানে আসবো, এদিকে নেই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? কারণ কেন অ্যাক্সিডেন্ট হবে? তাহলে জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর কত দিন? 31 দিন। এইভাবে কোন মাস 30 দিন, কোন মাস 31 দিন সেটা তোমরা মনে রাখতে পারবে এই টেকনিকের সাহায্যে। এখন আমরা আবার অঙ্কে চলে আসি। আমরা সিতে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 12টা মাস। 12টা মাসের ক্ষেত্রে কোন মাসে কত দিন অতিরিক্ত দিন আছে বা অড ডে আছে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম 31 দিন যুক্ত যত মাস আছে সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন, এবং 30 দিন যুক্ত যত মাস আছে সবটি ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 2 দিন। এবং যদি লিপ ইয়ার হয় সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনে? ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 1 দিন। এবং যদি লিপ ইয়ার যদি না হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনে? 0 দিনে। এগুলি আমরা মাসের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি কোড, মনে রাখার মতো কিছু নেই, অনেক সহজ। এবং অঙ্কে কিন্তু বেশ সময় লাগবে না, অঙ্কে বেশ সময় লাগবে না। তাহলে আমরা পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। ছাত্রছাত্রীরা, এখন যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনাটি এগিয়ে নিয়ে যেতে চাইছি সেটি আমরা দেখব যে শতবর্ষগুলির ক্ষেত্রে কতদিন অতিরিক্ত দিন থাকে। এই পয়েন্টটিও কিন্তু আমরা যে ধরনের অঙ্ক করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শতবর্ষের ক্ষেত্রে প্রথম শতবর্ষটি হচ্ছে 100 বৎসর। কারণ এই যে 2020 ইংরেজিতে আমরা এসে বর্তমানে উপস্থিত হয়েছি, একটা সময় 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর বলে 100 বৎসর হয়েছে। তারপর কত বৎসর হলো? 1000 বৎসর, তারপর হলো 2000 বৎসর। বর্তমানে আমরা কত? 2020 বৎসরে বর্তমানে আমরা আছি, বাস করছি। হলো, তাহলে এই প্রথম 100 বৎসরের ক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব? দেখবো কতদিন অতিরিক্ত দিন হয়। প্রথম 200 বৎসরের ক্ষেত্রে কতদিন অতিরিক্ত দিন হয়, প্রথম 300 বৎসরের ক্ষেত্রে কতদিন অতিরিক্ত দিন হয়, সেটা আমরা নির্ণয় করার এখন চেষ্টা করছি। তাহলে প্রথম 100 বৎসরের ক্ষেত্রে কোনটা হবে? শতবর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন, পয়েন্ট অতিরিক্ত দিন নোট করতে পারো। অতিরিক্ত দিন শতবর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন। এখন যদি আমরা 100 বৎসর নেই, সেই 100 বৎসরের ক্ষেত্রে প্রথম অবস্থায় 100তম বৎসর যেটি হবে, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, তারপর 99 বৎসর। 100তম বৎসরটি অধিবর্ষ হবে না সেটি আমাদের বর্তমানে জানা নেই। সেই জন্য আমরা বাদ দেব। যেহেতু অধিবর্ষটি আসে 4 বৎসর পর পর, আমরা প্রথমে দেখবো সেই 100 বৎসরের মধ্যে আমরা প্রথমে 99 বৎসরটা ধরলাম। কেন ধরলাম? কারণ 100তম বৎসরটা অধিবর্ষ হতে পারে। আমরা একটু পরে দেখছি। প্রথমে 99কে ধরলাম, ধরে আমরা 4 দিয়ে ভাগ দেব। 4 দুগুণা কত? 8। কত থাকলো? 1। 4 4 4 16। 4 4 16। 4 4 কত আসে? 16। কত থাকলো এখানে? 3। এর অর্থ হচ্ছে যে এই যে 99 বৎসর পর্যন্ত, 1 থেকে 99 বৎসর পর্যন্ত 24টা অধিবর্ষ থাকবে। কতটা অধিবর্ষ থাকবে? 24টা অধিবর্ষ থাকবে। হলো, কিভাবে? যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, মনে করো 4 দিয়ে ভাগ দিই, তোমাকে 10 বৎসরের একটা হিসাব দেওয়া হলো। আমরা ছোট্ট একটা উদাহরণ নেই। তোমাকে 10 বৎসরের একটা হিসাব দেওয়া হলো। 10 বৎসরের একটা হিসাব দিয়ে বললো যে সেই 10 বৎসরের ভিতরে অধিবর্ষ কয়বার হতে পারে। অধিবর্ষ আসে কয় বৎসর পর পর? 4 বৎসর পর পর। আমরা ডাইরেক্ট 10 বৎসরকে কত দিয়ে ভাগ দেবো? 4 দিয়ে ভাগ দেবো। 4 দুগুণা কত? 8। বাকশেষ কত থাকলো? 2। এর তো বাকশেষ যতই থাকুক না কেন, এখানে কত এসেছে? 2 এসেছে ভাগফলে। এর অর্থ যে 10 বৎসরের ভিতর অধিবর্ষ আসবে কয়বার আসবে? 2 বার আসবে। কারণ 4 বৎসর যুগ কত বৎসর? 4 বৎসর, কত? 8 বৎসর চলে গেল, 2 বার আসবে অধিবর্ষ। এখন যেহেতু আমরা 100 বৎসরের ভিতরের কথা বলছি, 100তম বৎসরটি আমরা ছেড়ে দিয়েছি, কারণ সেটি অধিবর্ষ হতেও পারে, নাও হতে পারে। সেটি হিসাবে আমরা একটু পরে আসি। প্রথমে আমরা দেখবো যে 99 বৎসর পর্যন্ত অধিবর্ষ কয়টি। 99 বৎসর পর্যন্ত অধিবর্ষ কয়টি? আমরা কতটি পেলাম? 24টি অধিবর্ষ। 24টি অধিবর্ষ মানে লিপ ইয়ার। কত? লিপ ইয়ার, LY। এবং এই 99 থেকে যদি আমরা এখন আমরা এক কাজ করব, সেই 100 থেকে বা 99 থেকে এক কাজ করো, 24 বিয়োগ দাও। 9 থেকে 4 এলেই কত?
5, আর 9 থেকে 4 গেলেই 5, আর 9 থেকে 2 গেলেই কত 7। 9 - 4 = 5, আর 9 - 2 = 7, 75। এই 99 বৎসরের ভিতরে 24টা পেলাম লিপ ইয়ার অধিবর্ষ, এবং 75টি পেলাম সাধারণ বর্ষ। 75টি কততম বৎসরের ভিতর? 99তম বৎসরের ভিতর। কত বৎসর রয়ে গেছে? 100তম বৎসর রয়ে গেছে। সেটি আমরা চেক করি অধিবর্ষ না অধিবর্ষ নয়। যেহেতু সেঞ্চুরি ইয়ার, আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে? 100 দিয়ে। 0 0 কাটো, 4/1। যেহেতু 400 দিয়ে 100কে ভাগ দিয়ে মিলে নাই, ভাগশেষ মিলে নাই, সেই জন্য 100তম বর্ষটাও কি নয়? অধিবর্ষ নয়। সেই জন্য অধিবর্ষ নয়, সাধারণ বর্ষ। 99তম বৎসর পর্যন্ত আমরা পেয়েছিলাম 75টা সাধারণ বর্ষ, 100টাও কি নয়? অধিবর্ষ নয়। তাহলে মোট সাধারণ বর্ষ হবে 75 রেখে কত? 76টি হবে সাধারণ বর্ষ। 76টি হবে সাধারণ বর্ষ, যেটাকে অর্ডিনারি ইয়ার আমরা লিখতে পারি, ও ওয়াই আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রথম 100টি বৎসরের ভিতর কতটি অতিরিক্ত দিন হয় সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। এখন যেহেতু 100তম বৎসরটি অধিবর্ষ হতেও পারে, না হতে পারে, আমরা এখন দেখছি না। আমরা দেখব 99, 1 থেকে 99 পর্যন্ত কতটি অধিবর্ষ হয়। অধিবর্ষ নির্ণয় করতে হলে যেহেতু আমরা সেঞ্চুরি ইয়ারকে আমরা ছেড়ে দিয়েছি, 4 দিয়ে ভাগ দিলে হবে। 4 দিয়ে ভাগ দিয়ে দেখলাম 24টি অধিবর্ষ হচ্ছে। এই 99টি বৎসরের ভিতর 24টি হচ্ছে অধিবর্ষ, এবং 99 থেকে আবার 24 বিয়োগ দিই, তাকে 75টি হচ্ছে সাধারণ বর্ষ। এখন আসলাম 100-র কথায়। 100 যেহেতু সেঞ্চুরি ইয়ার, আমাদের লিপ ইয়ার হয় কিনা না ভাগ দিতে হলে আমার কত দিয়ে ভাগ দিতে হবে? 400 দিয়ে। 400 দিয়ে ভাগ দিলাম 100কে, 0 0 কাটলাম, 4/1 হয়ে যায়। 4/1 এর অর্থ হচ্ছে ভাগশেষটা মিলছে না। এর অর্থ 100তম বর্ষটি কি নয়? সাধারণ লিপ ইয়ার নয় বা অধিবর্ষ নয়। অধিবর্ষ নয়, আগে পেয়েছিলাম ওটা 75টা, আর 100টা এসে যোগ হবে, কতটা হবে? 76টা। এখন ছাত্রছাত্রীরা, তোমরা যদি একটু এগিয়ে যাও গিয়ে প্রথম পয়েন্ট এতে দেখবে যে লিপ ইয়ারের ক্ষেত্রে অতিরিক্ত কত দিন দিন আসে? লিপ ইয়ারের ক্ষেত্রে আসে 2 দিন অতিরিক্ত দিন আসে লিপ ইয়ারের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 24 + 2 যোগ সাধারণ বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসে কত দিন করে? 1 দিন করে। পয়েন্ট এতে আমরা আলোচনা করেছি লিপ ইয়ার বা অধিবর্ষ যেগুলি, সেই অধিবর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসে কদিন করে? 2 দিন করে। তাহলে এই 24টা বৎসরে, 100 বৎসরের মধ্যে 24টা হচ্ছে লিপ ইয়ার। সেই লিপ ইয়ার যে 24টা লিপ ইয়ার হয়, তাহলে মোট কতটা অতিরিক্ত দিন হবে? 24 + 2 যোগ সাধারণ বর্ষ আমরা কতটা পেয়েছি? 100টি বৎসর ভিতরে 76টি। সেই 76টি সাধারণ বর্ষ যদি হয়, সাধারণ বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন কদিন হয়? 1 দিন। তাহলে মোট অতিরিক্ত দিন আমরা পাবো 24 + 2 যোগ 76 + 1 অতিরিক্ত দিন। অতিরিক্ত দিন সমান 24 দুগুণা কত আসে? 48, আর 76 কে কত? 76, 76 অতিরিক্ত দিন সমান আমরা যোগ যদি দেই, 6 দুগুণা 12, 14, 4 হাতে 1, 7 4 11, 12 2 হাতে কত? 1, 124টি অতিরিক্ত দিন। এর অর্থ হচ্ছে প্রথম শতবর্ষকে যদি সপ্তাহে কনভার্ট করতে যাই, কিসে সপ্তাহে কনভার্ট করতে যাই, তাহলে আমরা কতটি অতিরিক্ত দিন পাই? 124টি অতিরিক্ত দিন আমরা পাই। হলো প্রথম 100টি বৎসরকে যদি আমরা সপ্তাহে কনভার্ট করতে যাই, তাহলে 124টি অতিরিক্ত দিন আমরা পাই। যেহেতু 124টি অতিরিক্ত দিন পাই, যদি 7 থেকে বড়, আবার আমরা ভাগ দেবো কত দিয়ে? 7 দিয়ে ভাগ দেবো। ভাগ দিয়ে দেখো কত আসে। ভাগ দিয়ে এই 124কে আবার 7-এ আমরা কনভার্ট করবো, কারণ সেটি 7 থেকে বড় হয়েছে। আবার 7 দিয়ে ভাগ দাও। 7 থেকে 7 কত থাকলো এখানে? 7 আর 5 12, 5 4 7 7 কত? 56, 7 49। বিয়োগ দিলে আমরা কত পেলাম? 5 দিন। এর অর্থ হচ্ছে 124টি অতিরিক্ত দিনকে যদি আমরা সপ্তাহে যদি কনভার্ট করি, মোট 17টি সপ্তাহ আমরা পাই। কতটি সপ্তাহ পাই? 17টি সপ্তাহ আমরা পাই। এবং আমাদের যেহেতু অঙ্কটির মূল বিষয়টি হচ্ছে অতিরিক্ত দিন, কতদিন আমরা অতিরিক্ত দিন পাচ্ছি? 5টি। আমরা 5টি অতিরিক্ত দিন, 5টি অতিরিক্ত দিন আমরা পেলাম
প্রথম শতবর্ষে হলো, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম শতবর্ষে আমরা অতিরিক্ত দিন কতটি পেলাম? 5টি অতিরিক্ত দিন আমরা পেলাম। লিখবো আমরা এখানে প্রথম 100তম বর্ষে, প্রথম 100তম বর্ষে অতিরিক্ত দিন সমান, অতিরিক্ত দিন সমান কয়দিন ছিল? 5 দিন, 5 দিন। তাহলে আমরা গিয়ে লিখবো প্রথম 200তম বৎসরে, মানে যে সময় শুরু হয়েছে 1 থেকে গোনা, বর্তমানে 2020 আমরা আছি, এই প্রথম 100তম বৎসরে কতদিন অতিরিক্ত দিন ছিল? 5 দিন। সপ্তাহে কনভার্ট করার পর 5 দিন অতিরিক্ত ছিল। প্রথম 200তম বর্ষে অতিরিক্ত দিন সমান হবে, প্রথম 100তম বৎসরে যদি 5 দিন হয় তাহলে 200তম বৎসর হবে 2 পূরণ কত দিন? 5 দিন সমান 5 দুগুণা কত দিন আসে? 10 দিন। সেই 10 দিনকে সপ্তাহে কনভার্ট করো। কনভার্ট করার পর আমরা যদি 7 দিয়ে 10কে ভাগ দিই, 7 থেকে কত? 7। আমরা কত দিন অতিরিক্ত দিন পেলাম? 3 দিন অতিরিক্ত পেলাম। কত দিন পেলাম আমরা? 3 দিন অতিরিক্ত দিন পেলাম। আমরা এই 7 দিনকে কত দিয়ে ভাগ দিয়েছি? 10 দিনকে আমরা কত দিয়ে ভাগ দিয়েছি? 7 দিয়ে ভাগ দিয়েছি, মানে 10 দিনকে আমরা সপ্তাহে কনভার্ট করলাম। এখন আমরা নির্ণয় করব প্রথম 3 নম্বর, প্রথম 300তম দিনে, প্রথম 300তম দিনে অতিরিক্ত দিন, অতিরিক্ত দিন। প্রথম 100তম দিনে আমরা অতিরিক্ত দিন পেয়েছি 5 দিন। তাহলে প্রথম 300তম দিনে অতিরিক্ত দিন হবে 3 পূরণ কত দিন? 5 দিন। 3 15কে এক কাজ করো, 7 দিয়ে ভাগ দাও। 7 দুগুণা কত? 14। কত দিন অতিরিক্ত থাকলো? 15 দিনকে আমরা 2টি সপ্তাহে কনভার্ট করতে পারি, করে অতিরিক্ত দিন হচ্ছে 1 দিন। এর অর্থ হচ্ছে প্রথম 300তম দিনে অতিরিক্ত দিন হচ্ছে 1 দিন। ছাত্রছাত্রীরা, এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি যে প্রথম 400তম বৎসরে কতদিন অতিরিক্ত দিন। তাহলে লিখবো যে প্রথম 400তম বর্ষে অতিরিক্ত দিন, অতিরিক্ত দিন হলো, যেহেতু 400তম বর্ষ, সেই 400তম বর্ষটি লিপিয়ার হতে পারে, নাও হতে পারে। আমরা প্রথমে দেখে নেই, যেহেতু এটা সেঞ্চুরি বর্ষ বা শতবর্ষ, সেই জন্য 400তম বর্ষটিকে আমরা 400 দিয়ে ভাগ দেব। 400 ভাগ হয়ে কত হলো? ভাগ ফল হলো 1 এবং ভাগশেষ হচ্ছে 0। এর অর্থ হচ্ছে এই 400তম বর্ষটি হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার, অধিবর্ষ বা লিপ ইয়ার। এই ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে কতদিন? 2 দিন। প্রথম 100তম বর্ষের ক্ষেত্রে, প্রথম 100তম বর্ষের ক্ষেত্রে আমরা যেহেতু পেয়েছি কতদিন অতিরিক্ত দিন? 5 দিন। তাহলে প্রথম 400তম বৎসরের ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 4 5 কত দিন? 20 দিন। তাহলে একবার এই 400তম বৎসরের ক্ষেত্রে একবার আমরা এই হিসাবের মধ্যে ঢুকে গেছে 400তম বর্ষ, যেহেতু সেটি লিপ ইয়ার, সেই জন্য আরো একদিন এক্সট্রা আসবে। লিপ ইয়ারের ক্ষেত্রে সাধারণত কতদিন হয়? 2 দিন হয়ে থাকে। 2 দিনের মধ্যে একদিন এই হিসাবে ঢুকে গেছে, যে সময় আমরা 4 দিনের সময় গুণ করেছিলাম, একদিন সেই হিসাবে ঢুকে গেছে। থাকলো আরো কতদিন? একদিন। এখানে আমরা একদিন এনে যোগ করব, কারণ 400তম বর্ষটি হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। সমান হবে 4 5 কত? 4 5 20 যোগ 1 সমান কত দিন? 21 দিন। 21 দিন। 21 দিনকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 7 দিয়ে ভাগ দেবো, কারণ দিনকে আমরা সপ্তাহে পরিণত করতে হবে। 3 7 কত? 21। ভাগশেষ থাকে নাই, ভাগশেষ হচ্ছে 0। এর অর্থ হচ্ছে প্রথম 400তম বর্ষে অতিরিক্ত দিন হচ্ছে কত দিন? 0 দিন। প্রথম 400তম বর্ষে অতিরিক্ত দিন হচ্ছে 0 দিন। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলো। আমি আবার বলছি অঙ্কটা কিভাবে হলো। প্রথম 400তম বর্ষে অতিরিক্ত দিন কত দিন? প্রথম 100তম বর্ষে অতিরিক্ত দিন হচ্ছে 5 দিন। তাহলে প্রথম 400তম বর্ষে অতিরিক্ত দিন হবে কত দিন? 4 পূরণ 5 মানে 4 5 কত দিন? 20 দিন। কিন্তু যেহেতু এই যে 400তম বর্ষ যেটি, সেই 400তম বর্ষটি হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার, সেক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন হবে? 2 দিন। 2 দিনের মধ্যে একদিন সেই হিসাবে ঢুকে গেছে, থাকলো আরো কতদিন? একদিন। সেই একদিন আমরা কি করেছি? যোগ করেছি। তাহলে 4 5 20 আর একে কত হলো?
21 দিন সমান 7 দিয়ে 21কে ভাগ দিই আমরা কত দিন পাই? 0 দিন বা 0 দিন। তাহলে প্রথম 400তম বৎসরের অতিরিক্ত দিন আমরা কত দিন পেলাম? 0 দিন পেলাম। যে আমি প্রশ্নটি লিখেছি সেটি হচ্ছে যে 1948 সনের 15ই আগস্ট কী বার ছিল? কী বার ছিল সেটি 1948 সনের 15ই আগস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। সেই দিনের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এবং আমাদের বেশিরভাগই জানা নেই সেই দিনটি কী বার ছিল। এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি 1947 সনের 15ই আগস্ট কী বার ছিল, এবং সেই নিয়ম ধরেই আমরা যে কোনো দিন দেওয়া থাকে, যে কোনো একটা তারিখ দেওয়া থাকে, সেই তারিখটি কী বারের সেটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এগিয়ে যাই। আনন্দ দিয়ে লিখো। প্রথমে দেখো, এই ক্ষেত্রে অঙ্কটি করার ক্ষেত্রে আমরা দেখব, যেহেতু প্রশ্নটি দেওয়া আছে 1947 সনের 15ই আগস্ট কী বার। 1947 সনের 15ই আগস্ট আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি কী বার ছিল সেটি আমাদের জানা নেই। আজকে আমরা জানতে পারবো যে, আমি বিশেষ করে জানতে পারবো যে 1947 সনের 15ই আগস্ট কী বার ছিল। তোমাদের যাদের জানা আছে তো আছে, যাদের জানা নেই তারা জানতে পারবে। এবং এইভাবে এই অঙ্কের নিয়ম ধরেই আমাদের নিকট যদি কোনো একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেই ডেটটি কী বার ছিল সেটি আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমার জন্মদিন, তোমার জন্মদিন, এই পৃথিবীর যত মানুষের জন্মদিন আছে সেই দিনটি কী বার সেটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করব। আমরা এখানে 1947 সনের যেহেতু 15ই আগস্ট বলেছে, কিন্তু 1947 সন হোক, কিন্তু আমরা 1946 বর্ষ পর্যন্ত কমপ্লিট বর্ষ পাচ্ছি। 1946 বর্ষ পর্যন্ত আমরা কমপ্লিট বর্ষ পাচ্ছি, প্লাস 1947 সনের 15ই আগস্ট, এর অর্থ হলো 1 জানুয়ারি 1947 টু 15 অগাস্ট 1947। 1946 বর্ষ পুরা পেলাম, সম্পূর্ণ বর্ষ। 1947 সনের এই কয়টা দিন আমরা হিসাবের মধ্যে আমাদের আনতে হবে। এখন 1946কে আমরা স্প্লিট করবো, ভাঙবো। কীরকম ভাঙবো? আমরা লিখবো 1946কে আমরা লিখবো 1600। প্রশ্নটা কেন লিখলাম? লিখার একটাই যুক্তি হচ্ছে, প্রথম 400 বৎসরের ক্ষেত্রে দেখো, 400 বৎসরের ক্ষেত্রে একটু আগে আমরা একটা অঙ্ক করেছি যে অতিরিক্ত দিন কত দিন হয়? 0 দিন। 0 দিন। প্রথম 400 বৎসরের ক্ষেত্রে যে অতিরিক্ত দিন 0 দিন হয়, 4 4 কত? 4 4 1600। 400 গুণিতক হচ্ছে 1600। 400 বৎসরের ক্ষেত্রে অতিরিক্ত দিন 0 দিন হয়, তাহলে 1600 বৎসরের ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন হবে? 0 দিনই হবে। সেই জন্য আমরা এই 1600তে নিলাম, প্লাস 1600 যোগ কত? যোগ 300 যোগ হলো 46, প্লাস জানুয়ারি টু আগস্ট কত দিন হয় সেটা নির্ণয় করবে তোমরা। কোথাও করে এনে এখানে বসাও। অতিরিক্ত দিন আমরা নির্ণয় করতে যাচ্ছি। প্রথম হচ্ছে জানুয়ারি মাস হচ্ছে 31 দিন, সেই জন্য অতিরিক্ত দিন হবে 3 দিন। 4 7 কত? 28, 29, 30, 31। তারপরে আসো ফেব্রুয়ারি মাস। এখন দেখবো যে এই 1947 সন কি লিপিয়ার? 1947 সন লিপিয়ার নয়, কারণ 1947কে 4 দ্বারা বিবেচ্য নয়। বা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম একক এবং দশকের অঙ্ক হচ্ছে 4 আর 7 মানে 47, সেটা 4 দ্বারা বিবেচ্য নয়। এই দুইটাতে আমরা চেক করতে পারি লিপিয়ার হয় কিনা হয় না। হলো 4 দ্বারা বিবেচ্য নয় 47। সেই জন্য 1947 সনের ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনের ক্ষেত্রে, এবং 28 দিনের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 0 দিন, কারণ 4 7 কত? 28। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি গেল মার্চ মাস আবার 31 দিনে, অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন। মার্চ মাস 31 দিন, 4 7 28, 29, 30, 31 মার্চ। এপ্রিল মাস হচ্ছে 30 দিনে, এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 2 দিন, প্লাস এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মে মাস আবার 31 দিনে, সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন। জুন মাস 30 দিনে হচ্ছে, সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে কয় দিন? 2 দিন। জুলাই মাস 31 দিন, সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে কত দিন? 3 দিন। এবং ফেব্রুয়ারি মাসে আমরা কত দিন পেলাম? 15 দিন। 15 দিন আমরা পেলাম অতিরিক্ত দিন, যেটা ফেব্রুয়ারি মাসে 15 আগস্ট পর্যন্ত বলেছি। অঙ্কর টেকনিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে আমরা কি করেছি? এই বর্ষকে আমরা স্প্লিট করেছি, সেই বর্ষকে আমরা ব্যাক করেছি। হলো। আর এই যে অতিরিক্ত দিন যেগুলি, এইগুলিকে অতিরিক্ত দিনগুলি আমরা নির্ণয় করেছি 1947 সনের 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত অতিরিক্ত দিন কত দিন হতে পারে সপ্তাহে কনভার্ট করার পর আমরা নির্ণয় করলাম। এখন একটা কাজ করো, আমরা লিখবো এই 1600 এর ক্ষেত্রে
1600 এর ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 0 দিন। কেন 0 দিন হচ্ছে? 0 দিন হওয়ার কারণটা আমি আরেকবার বলে দিচ্ছি। 1600 হচ্ছে 400 এর গুণিতক, 4 4 কত 1600। 400 এর ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 0 দিন, যেটা আমরা আলোচনা করেছি। 400 এর ক্ষেত্রে যদি অতিরিক্ত দিন 0 দিন হয়, তাহলে 1600 এর ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 0 দিন। 4 4 কত 1600। 300 এর ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিন পেয়েছি, তোমরা দেখবে 300 এর ক্ষেত্রে অতিরিক্ত দিন আমরা পেয়েছি, কত দিন পেয়েছি? 300 এর ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিন পেয়েছি 1 দিন। কত দিন? 1 দিন। তোমরা দেখে নেবে, খাতাতে লেখা আছে। প্লাস এই 1600 বর্ষে প্রথম 1600 বর্ষে আমরা অতিরিক্ত দিন পেলাম 0 দিন। 300 বৎসরের অতিরিক্ত দিন পেলাম আমরা কত দিন? 1 দিন। কিন্তু এখানে কত বর্ষ দেওয়া আছে? 46টা বর্ষ দেওয়া আছে। এই 46টা বর্ষ মানে আরো 46 বর্ষ। সেই 46 বর্ষের মধ্যে আমাদের নির্ণয় করতে হবে অধিবর্ষ কয়টি আছে। বলো অধিবর্ষ কয়টি আছে? আমরা দেখবো সেই 46কে ভাগ দাও। 4 একে কত? 4, 4 একে 4। এর অর্থ হলো সেই 46 বর্ষের ভিতরে 11টা বর্ষ হচ্ছে লিপিয়ার বা অধিবর্ষ। সেই 46টি বর্ষের মধ্যে 11টি বর্ষ হচ্ছে লিপিয়ার বা অধিবর্ষ। 46 বর্ষকে আমরা 4 দিয়ে ভাগ দিই। 4 11 কত? 44। কত থাকলো? 2। এর অর্থ হচ্ছে 11টা বর্ষ হচ্ছে লিপিয়ার বা অধিবর্ষ 46 বর্ষের ভিতর। এবং 46 থেকে যদি 11 বিয়োগ দিই, 7 থেকে গেলে 5, 4 থেকে গেলে 3, 35টি বর্ষ হচ্ছে সাধারণ বর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 46 বর্ষের ভিতর লিপিয়ার কয়বার আসবে? অর্থাৎ 46 বর্ষকে আমরা 4 বছর পর পর লিপিয়ার আসে, সেই জন্য 46কে আমরা 4 দিয়ে ভাগ দিয়েছি। 4 দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছি 11টা অধিবর্ষ আসবে। কেন 11টা বার করার যুক্তিটা হলো, কারণ 11 বার করার কারণটা কি? কারণ অধিবর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন এবং সাধারণ বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিনের মধ্যে পার্থক্য আছে। তাহলে 46 বছরের মধ্যে যে 11 বছর যদি লিপিয়ারে চলে যায়, তাহলে কতটি বছর থাকলো? আরো 35 বছর থাকলো সাধারণ বর্ষ। দেখো লিপিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 2 দিন করে। 11 বছরে কতদিন অতিরিক্ত দিন হবে? 11 × 2। এবং সাধারণ বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 1 দিন করে। তাহলে 35 বছরে 11 দিন, 35 বছরে অতিরিক্ত দিন কদিন করে আসবে? 1 দিন করে। তাহলে আমরা সব মিলে আমরা এখানে আর অতিরিক্ত দিন আমরা পেয়ে গেলাম। প্লাস সব যোগ করো। আমরা আরো কত দিন পেলাম? 31 দিন পেলাম অতিরিক্ত দিন। কত দিন পেলাম? 31 দিন পেলাম অতিরিক্ত দিন। এখন এখানে যোগ করে কত আসে? 1 প্লাস 11 দুগুণা 22, 35 একে 35, 5 6 7, 3 2 কত? 3 2 5 = 57। যোগ কত? 31 দিন হচ্ছে অতিরিক্ত দিন। সব যোগ করো, যোগ করলে পাবো 7 আর 1 8 আর 1 কত? 9, 5 3 8 কত দিন? 89 দিন। হলো 89 দিন। 49, 7 আর 1 8 আর 1 9 80, 89 দিন। সেই 89 দিনকে সপ্তাহে কনভার্ট করো। ভাগ যদি দেই আমরা 89 দিনকে সপ্তাহে কনভার্ট করি আমরা, 7 থেকে কত? 7 থাকলো 19, 7 দুগুণা 14, 7 দুগুণা কত? 14। কত দিন লাগলো? 9 থেকে 4 গেলে 5, কত দিন থাকলো অতিরিক্ত দিন? 5 দিন থাকলো। সেই দিনকে আমরা সপ্তাহে কনভার্ট করলাম এবং সপ্তাহে কনভার্ট করার জন্য আমরা কত দিয়ে ভাগ দিয়েছি? 7 দিয়ে আমরা ভাগ দিয়েছি। আমরা কত দিন পেলাম? 5 দিন। এবং সপ্তাহের 5 নম্বর দিন মানে কি বার? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। আমরা সোমবার থেকে ধরবো, সোমবার ধরবো আমরা প্রথম দিন 1 দিন, সপ্তাহের প্রথম দিন সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে এখানে অতিরিক্ত দিন পেয়েছি আমরা 5 দিন এবং সেই অতিরিক্ত দিনটি হবে শুক্রবার। অর্থাৎ কি বার? শুক্রবার। এবং তোমরা ক্যালেন্ডার খুলতে, যদি পুরাতন ক্যালেন্ডার থাকে বা মোবাইল থাকে, সেই মোবাইলে গিয়ে চেক করতে পারো যে 1947 সনের 15ই আগস্ট ছিল কি বার? শুক্রবার। অর্থাৎ আমরা যে দিবসে স্বাধীনতা লাভ করেছি সেই দিনটি ছিল কি বার? শুক্রবার। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটিও বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে 1902 সনের 2 মে কি বার? আমরা একটা কাজ করবো, 1902 সনের 2 মে যেহেতু বলেছে, 1902 মে বলতে আমরা 1902 সনের 2 মে যেহেতু বলেছে, আমরা 1901 সন পুরোপুরি পাচ্ছি। 1901 সন আমরা পুরোপুরি পাচ্ছি। এবং 1 জানুয়ারি 1902 থেকে 2 মে
1902 পর্যন্ত আরো কয়েকটা দিন আমরা পাচ্ছি। হলো, মানে এর অর্থ 1901 বর্ষ, 1901 বর্ষ আমরা পুরোপুরি পাচ্ছি, 1901 বর্ষ আমরা পুরোপুরি পাচ্ছি। এবং 1 জানুয়ারি 1902 থেকে 2 মে 1902 পর্যন্ত আমরা কয়েকটা দিন আমরা পাচ্ছি। এখন আমরা একটা কাজ করবো, সেই 1900-কে আমরা স্প্লিট করবো, ভাঙবো। প্রথমে নেবো আমরা 1600 বর্ষ। নেওয়ার কারণ আমরা প্রথমেই বলেছি, 1600 বর্ষ নেওয়ার কারণটা হলো 400-এর ক্ষেত্রে অতিরিক্ত দিন আসে 0 দিন, আর 1600-এর ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন আসবে? 0 দিনই আসবে, কারণ 4 4 16 বা 400 গুণিত হচ্ছে 16 প্লাস 300 প্লাস হবে 1 বর্ষ প্লাস। এই ক্ষেত্রে আমরা জানুয়ারি থেকে মে পর্যন্ত কত দিন অড আসে সেটা আমরা বার করবো। বা আরেকটি টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিই, এই অঙ্কে তোমরা কত দিন আসে সেটা আঙুল এখানে বসিয়ে দাও, বা আলাদা যোগ করে এনে বসিয়ে দাও। আমি যোগটা এখানে করে দেখাচ্ছি, তোমরা যাতে সবাই দেখতে পারো। জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, তারপর হলো জানুয়ারি মার্চ মাস 31, এপ্রিল 30, আর মে মাসে কত দিন বলেছে? 2 দিন। এর প্রথম ক্ষেত্রে তাহলে আমরা কত দিন পেলাম? সবটি যোগ যদি করি, যোগ করি প্রায় 122 দিন। সেই 122 দিন হলো টোটাল। 122-কে আমরা 7 দিয়ে ভাগ দেবো, তখন এটা কিসে চলে যাবে? সপ্তাহে চলে যাবে, সপ্তাহে চলে যাবে। 122 দিন আমরা পেয়েছি। 100 কত দিন পেলাম আমরা? 22 দিন। 122-কে এক কাজ করো, 7 দিয়ে ভাগ দাও, 7 দিয়ে ভাগ দাও। 122-কে আমরা সপ্তাহে কনভার্ট করবো। এখন একটা কাজ করো, 1600-এর ক্ষেত্রে আমরা পাই 0 অতিরিক্ত দিন। কেন 0 অতিরিক্ত দিন পাই? কারণ 400-এর ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 0টি, তাহলে 1600-এর ক্ষেত্রে অতিরিক্ত দিন হবে 0টি। 300-এর ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিন পাচ্ছি, 300 বৎসরের ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিন পাচ্ছি 1 দিন। আগের অঙ্কে আমরা নির্ণয় করেছি, দেখবে। 1 বৎসরের ক্ষেত্রে 1 বৎসর মনে হবে, প্রথম 1 বৎসর, প্রথম 1 বর্ষ, এবং প্রথম 1 বর্ষ যেটু সেটি আবার কি নয়, লিপিয়ার নয় বা অধিবর্ষ নয়। 4 দিয়ে আমরা 1-কে ভাগ দিতে পারবো না, প্রথম 1 বৎসর হলো। 4 দিয়ে আমরা 1-কে ভাগ দিতে আমরা পাচ্ছি না, এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত দিন কত দিন হবে? আবার 1 দিনই হবে, 1 দিনই হবে প্রথম 1 বৎসর। সেক্ষেত্রে কোনো অধিবর্ষ আমরা পাবো না। প্রথম 1 বৎসর যেহেতু এটা অধিবর্ষ নয়, বা নিজের থেকে কিনা অধিবর্ষ নয়, এবং এই ক্ষেত্রে আমরা অতিরিক্ত দিনের সংখ্যা আমরা পাবো 1 দিন, 1 দিন পাবো। এবং 7 দিয়ে আমরা 122-কে যদি ভাগ দিই, তাহলে আমরা অতিরিক্ত দিন কদিন পাই আমরা দেখে নিই। 7 দিয়ে 122-কে ভাগ করো, 7 থেকে কত? 7, 7 আর 5-এ কত? 12, 7 আর 5-এ 12, এখানে থাকলো কত? 5, এমন আমরা 2, 7 7 49, 7 7 49, কত থাকলো এখানে? অতিরিক্ত আমরা এখানে আরো পেলাম কত দিন? 3 দিন পেলাম। সবজি আমরা যোগ করি, 3 আর 1-এ 4 আর 1-এ কত দিন? 5 দিন। এবং 5 নম্বরতম দিন হবে কি বার? শুক্রবার। উত্তর হচ্ছে কি বার? শুক্রবার। উত্তরটি কি বার হবে? শুক্রবার। এবং তোমরা একটা কাজ করো, 5 দিন পেলাম, 3 আর 1-এ 4 আর 1-এ 5 দিন, 5 দিন হবে শুক্রবার। কেন শুক্রবার? সোমবার থেকে গোনা শুরু করব, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5তম দিন হলো শুক্রবার। এবং তোমার ক্যালেন্ডারে গিয়ে দেখতে পারো যে 1902 সনের 2 মে কি বার ছিল? সেই শুক্রবারই ছিল। খুব তাড়াতাড়ি অঙ্কটি তুলে নাও। ছাত্রছাত্রীরা, পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে 1869 সালের বা সনের 2 অক্টোবর কি বার ছিল? আমরা জানি 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। আমাদের ভারতবর্ষের জনক মহাত্মা গান্ধীর জন্মদিন হচ্ছে 1869 সনের 2 অক্টোবর, 2 অক্টোবর। এখন আমরা দেখে নেব যে মহাত্মা গান্ধী কি বারে জন্মেছিলেন, সেটা আমরা দেখে দিচ্ছি। এইভাবে যদি আমরা মহাত্মা গান্ধীর জন্মদিন যদি বার করতে পারি, এর অর্থ হচ্ছে এখন থেকে তোমরা তোমাদের নিজেদের জন্মদিনটি কী বার ছিল, তোমাদের ঘরের মাতা পিতা বা দাদু দিদিমা তাদের কীবারে জন্মেছিলেন, সেটা তোমরা এখন থেকে এই নিয়মে তোমরা বের করতে পারবে। এবং সেটাই বলেছিলাম, আমার যে থাম্বনেইল সেটার উদ্দেশ্য ছিল যে কার জন্মদিন কী বার সেটাই আমাদের নির্ণয় করা। এবং শুধু জন্মদিন নয়, যে কোনো স্পেসিফিক ডেট যদি হয়, সেই ডেটটি কী বার ছিল সেটি আমরা নির্ণয় করতে পারি এই টেকনিক বা ট্রিক্সের সাহায্যে। এবং অঙ্কে তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও, এটা কিন্তু 1 মিনিটের বেশি সময়ও লাগে না, 1 মিনিটের বেশি সময় লাগে না। একটা কাজ করবো আমরা, প্রথমে সেই 1859-কে আমরা ভাঙাবো, স্পিড করবো। 1859 আমরা 69তম বৎসর আমরা ছেড়ে দেবো, আমরা 1880 পর্যন্ত ধরবো, 1868 পর্যন্ত আমরা ধরবো। 1868 সন বর্ষ,
প্লাস প্লাস 1 জানুয়ারি 1869 টু 2 অক্টোবর 1869 হলো। 1 জানুয়ারি 1869 টু 2 অক্টোবর 1869, মানে এগুলি বাংলা বর্ষের হিসাবটি আমরা একসঙ্গে নিলাম, আর কমপ্লিট ইয়ার সম্পূর্ণ বর্ষকে আমরা আলাদা করে নিলাম। এখন 1868কে তোমরা যদি ভাঙাও তাহলে প্রথম হবে 1600 বর্ষ প্লাস 200 বর্ষ। যদি এখানে 1900 আসতো তাহলে এখানে হতো 300 বর্ষ। যদি এখানে 1700 আসতো তাহলে এখানে হতো 100 বর্ষ। এখানে 2000 যদি আসতো তাহলে এখানে হতো 400 যোগ আরো 100, 400 যোগ 2000 বর্ষ হতো তাহলে এখানে হতো 400 বর্ষ। 2000 বর্ষ হলে 1600 যোগ কত 400 হলো। তাহলে এখানে যেহেতু 1868 এসেছে সেই জন্য লিখবো 1600 যোগ 200 যোগ কত 68 প্লাস, এখানে আমরা ঠিক আগের টেকনিকটি আমরা অ্যাপ্লাই করবো। জানুয়ারি থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেহেতু এখানে 10 মাসের হিসাব আমাদের নির্ণয় করতে হবে। এত লম্বা রাস্তায় না গিয়ে আমরা শর্টকাট রাস্তাটি কি সেটি দেখবো। আমরা 365 বা 366 থেকে যে দিনগুলি এখানে হিসাবে আসেনি সেগুলি মাইনাস করে দেবো। এবার দেখবো আমরা 365 না 366 কত থেকে বিয়োগ করবো। 1869 এই 69কে 4 দ্বারা বিবেচ্য নয়, এর অর্থ হচ্ছে এই বর্ষটি লিপিয়ার নয়। সেই জন্য ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনে এবং বর্ষটা হবে 365 দিনে। কত দিনে 365, এবং 365 থেকে তোমরা বিয়োগ করো। কি কি বিয়োগ করবে? ডিসেম্বর মাস 31 দিনের, ডিসেম্বর মাস হয় 31 দিনের, নভেম্বর মাস হচ্ছে 30 দিনের নভেম্বর, অক্টোবর মাসটা হচ্ছে 31 দিনের, কিন্তু অক্টোবর থেকে এখানে 2 দিন চলে যাচ্ছে, মানে এখানে থাকছে 29 দিন থাকছে অক্টোবর মাস। অক্টোবর মাসের 2 দিন আমাদের হিসাবের মধ্যে চলে গেছে 2 অক্টোবর পর্যন্ত, তাহলে অক্টোবর মাসের থাকছে এখানে 29 দিন। সব যদি যোগ করি আমরা পাই তাহলে 1600 বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে 0 দিন। 200 বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন হচ্ছে কত দিন আসছে সমান 3 দিন। কারণ 100 বর্ষের ক্ষেত্রে 100 ইয়ারের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসে 5 দিন। 300 বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসে 1 দিন, এবং 200 বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসবে 3 দিন। 200 বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত দিন আসবে 3 দিন প্লাস 68কে ব্রেক করো। 68কে যদি আমরা ব্রেক করি আমরা কি পাই? 68কে যদি ব্রেক করি আমরা পাই, 68কে যদি আমরা ব্রেক করি ভাঙি আমরা পাই 4 একে কত 4, 2 4 7 কত 28। এর অর্থটা হচ্ছে যে 68 বর্ষের মধ্যে 17টি বর্ষ হবে অধিবর্ষ। কতটি বর্ষ হবে? 17টি বর্ষ হবে অধিবর্ষ বা লিপ ইয়ার, যাহাতে অতিরিক্ত দিন কদিন করে আছে? 2 দিন করে আছে। প্লাস 68 মাইনাস 17, 8 থেকে 7 গেলে কি 1, 51টি বর্ষ আমরা পাচ্ছি। 51টি বর্ষ আমরা পাচ্ছি সাধারণ বর্ষ, মানে 17টি বর্ষ আমরা পাবো অধিবর্ষ বা লিপ ইয়ারে। 68 বৎসরের মধ্যে এই অধিবর্ষ বা লিপ ইয়ারে আমরা পাবো 2 দিন করে, প্লাস সাধারণ বর্ষে আমরা পাবো 1 দিন করে। প্লাস 365, এখানে আমরা যোগ করি 30 30 60 70 80, এখানে কত দিন আসলো? 90 দিন আমরা পাবো। এখন 0 প্লাস 3 ইকুয়াল টু কত? 3। 70 দুগুণা কত আসে? 34। 51 একে কত আসে? 51। 4 আর একে কত? 5, 5 3 8, কত দিন আমরা পেলাম? 85 দিন। 85 দিনকে আবার আমরা সপ্তাহে কনভার্ট করবো, করে আমরা অতিরিক্ত দিন আমরা নির্ণয় করব। 85 দিনকে আমরা 70 গুণা 34, 51 একে 51, 4 আর একে 5, 5 3 8, 85 দিনকে আবার সপ্তাহে কনভার্ট করবো। প্লাস এখানে আমরা 275 ডেজকে আবার সপ্তাহে কনভার্ট করব, করে আমরা অতিরিক্ত দিন নির্ণয় করব। তাহলে আমরা এখানে কত পেলাম? 3 দিন অতিরিক্ত দিন পেলাম। 7 দিয়ে ভাগ দিই যদি আমরা 85কে, 7 একে কত? 7, থাকলো 1, 15, 7 দুগুণা 14। এই ক্ষেত্রে অতিরিক্ত দিন আমরা পেলাম 1 দিন।
7 দুগুণা 14, ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। এর অর্থ হলো এই 85 দিনের মধ্যে আমরা 12টি সপ্তাহ পাবো। কতটি সপ্তাহ পাবো? 12টি সপ্তাহ পাবো এবং একদিন পাবো অতিরিক্ত। 7 12 84, 1 অতিরিক্ত হলো। এই 7 দিয়ে 275কে ভাগ দাও, 275কে যদি ভাগ দাও কত পাই? 3 7 4 7 কত? 3 7 21, কত থাকলো এখানে? 6 নামালাম 5, 7 নং 63, কত? 2। এই ক্ষেত্রে আমরা পেলাম 2 দিন। যদি 7 দিয়ে 275কে ভাগ দিই, 7 39 আসে 273, অতিরিক্ত কদিন পেলাম আমরা? 2 দিন। তাহলে মোট অতিরিক্ত দিন পেলাম আমরা 6 দিন। আর 6 নম্বরতম দিন যদি আমরা সোমবার থেকে গণি, সোমবারটিকে যে আমরা 1 নম্বর দিন হিসেবে বিবেচনা করি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কিবার আসে? 6 নম্বর দিনটি আসে শনিবার। এর অর্থ হলো মহাত্মা গান্ধী যেবারে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল কিবার? সেই দিনটি ছিল শনিবার। ছাত্রছাত্রীরা, আজকের যে সম্পূর্ণ দিনের আলোচনা, সেই সম্পূর্ণ দিনের আলোচনাটিকে তোমার প্রথম থেকে যে শেষ পর্যন্ত দেখে যাও, আশা করি তোমরা এই বিষয়ে রপ্ত হতে পারবে। কোনো ডেট অফ বার্থ যদি তোমাদের দেওয়া থাকে, সেই ডেট অফ বার্থ থেকে কীভাবে জন্মদিনটি কীবার ছিল সেটি নির্ণয় করা যায়, সেটি তোমরা আয়ত্ত করতে পারবে। আশা করি খুব বেশি করে প্র্যাকটিস করো এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে খুব বেশি করে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ এ ধরনের অঙ্ক নিয়েই আমি আসবো এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা সাধারণ দৈনন্দিন জীবনে তো ব্যবহৃত হয় এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু ক্যালেন্ডার থেকে একটি প্রশ্ন থাকেই। আশা করি তোমরা এগিয়ে যেতে হবেই তোমাদেরকে এবং সেই উদ্দেশ্যে আমি এগিয়ে যাচ্ছি। তাই খুব বেশি করে যদি ভালো লাগে, আমি বলছি যদি ভালো লাগে, যদি মনে হয় গুরুত্বপূর্ণ টপিক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং খুব বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।